সিনেমার নাম খেলাঘর বাঁধতে লেগেছি। বর্তমান সময়ে এসে এই সিনেমা একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে আমাদের দাঁড় করিয়ে দেয়। প্রযুক্তির প্রভুত্ব আমরা কতটা মেনে নিয়েছি যে আমাদের ছেলেমেয়েদের জন্য আমাদের কাছে সময় নেই, আর তাদের হাতে আমরা মোবাইল ফোন তুলে দিচ্ছি। সেই মোবাইল ফোনই কি এখন তাদের খেলাঘর, তাদের নতুন বন্ধু? বাবা মা অন্যান্য আত্মীয় স্বজন তারা কি তাহলে আর সেই বন্ধু হতে পারছে না? এই প্রশ্নগুলোই খেলাঘরের বাঁধন হয় শক্ত করবে, নয় আলগা করবে। আজকে যে আড্ডাতে এখানে রয়েছে সেই আড্ডা খুব ছোট্ট একটা পরিবারের কথা, কিন্তু সেই ছোট্ট পরিবার এমন একটা বিষয়কে তুলে ধরবে যেটা সমস্যা না পরিস্থিতি নাকি তার কোনো সমাধান আদৌ পাওয়া সম্ভব, আমরা সেইটা একটু বোঝার চেষ্টা করব। আমরা একটা কথা জানি, গানেও পেয়েছি, আমরা বহুবার ব্যবহার করি যে খেলাঘর বাঁধতে লেগেছি। কিসের খেলাঘর? সেই খেলাঘরে কোনো জায়গায় কি যন্ত্র এসে কোনো যন্ত্রণা সৃষ্টি করছে, নাকি যতদিন পৃথিবী অযান্ত্রিক ছিল ততদিন গ্রাম শহর মফস্বল সবকিছু মিলিয়ে আমরা বাঙালিরা আমরা ভালোই ছিলাম। এই প্রজন্মের বাঙালি একটা অদ্ভুত বিপদের মধ্যে দিয়েই হয়তো যাচ্ছে, যেখানে তার সঙ্গে তার আগের প্রজন্ম বা তার আগের প্রজন্মের যোগাযোগ কোনো কোনো জায়গায় হয়তো বিচ্ছিন্ন হচ্ছে। সিনেমার নাম খেলাঘর বাঁধতে লেগেছি, আপনার প্রযোজনা, এরকম একটা বিষয় খুব স্বাভাবিক প্রশ্ন যে কেন আপনার মনে হলো যে আপনি এটা সবাইকে দেখাতে চান, এই গল্পটা শোনাতে চান? আমাদের প্রত্যেকের মনে কিন্তু খেলাঘর একটা বাচ্চা, আমাদের প্রত্যেক জীবনের বাচ্চা হোক বড় হোক, একটা খেলাঘরের ব্যাপার থাকতে যার মধ্যে আমরা খুব কমফোর্টেবল ফিল করি। এই ছবিটা কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না, এই ছবির একটা সামাজিক সমস্যাকে সামনে নিয়ে আসছে। তিনটে জেনারেশন আছে, তাদের মধ্যে অনেক কিছু ভালো হতে পারে কিন্তু সব কিছু ভালোভাবে যাচ্ছে না, এবং এটা কিন্তু সমাজের প্রতিচ্ছবি। আমরা চেষ্টা করেছি এই ছবিটাকে দর্শকের সামনে আসতে, দর্শক বলেছি এটা ঘটছে, কিন্তু আমরা চেষ্টা করিনি এর সমাধানটা কি। যেটা ঘটছে তার মধ্যে মোবাইল ফোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আছে। শুধু মোবাইল ফোন নয়, তার সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি, আধুনিক ইদুরদোগ, যেটা আর কি জীবনযাত্রার যে গতিবেগটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র হিসেবে রয়েছে। অ্যাকচুয়ালি মোবাইল ফোনটা দেখে মনে হচ্ছে এটা স্পেশাল ইস্যু, কিন্তু এটা কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে তিনটে জেনারেশনের মধ্যে একটা ঘটনা। বাবা মা ব্যস্ত, বাবা মা সময় দিতে পারছে না। আজকে যুগে সত্যি 12 ঘন্টা থেকে 14 ঘন্টা কাজ না করলে আপনি চাকরি রাখতে পারবেন না, ব্যবসা রাখতে পারবেন না। আচ্ছা, সেই অবস্থায় বাচ্চাগুলিকে পৃথিবীতে যারা এনেছেন তাদের কর্তব্য কি হবে কি সময় না থাকে। কিছুটা আমি খালি বলবো না যে ওদের দোষ, সময়েরও ব্যাপার আছে। ওদিকে যে জায়গাটা ভ্যাকিউম তৈরি হয়ে গেল, নেক্সট প্রশ্ন আসলো এই ভ্যাকিউমটা মিশবে কি করে। সেই মুহূর্তে ঘটলো বাবা মা একটা বিরাট ভুল করে ফেলল, যেখানে বাচ্চারা চাইছে আপনি সময় নাও। এক জায়গায় মেঘ বলছে আমি ফোন চাই না, আমি তোমাদের চাই, তোমাদের সাথে ঘুরতে যেতে চাই। ওরা ভাবলো এটা সময় নেই, একটা ভালো দামি মোবাইল ফোন দিয়ে দেয়। একইভাবে বাবার মা দুজনেই মোবাইল দিল ছেলেদের, দুই বাচ্চা সর্বক্ষণ পাশাপাশি বসে আছে মোবাইল। মোবাইলে বড় কথা নয়, সময়টাকে কাটাবার কোনো ভালো ব্যবস্থা করতে পারবো না। এই সমস্যাগুলো আমরা সামনে নিয়েছি, কিন্তু সমাধানটা কি আমরা কিন্তু বলার চেষ্টা করি, কারণ আমার নিজস্ব একটা বক্তব্য আছে। টেকনোলজি, এই ক্ষেত্রে বলি জেনারেটিভ এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লোকে ভালোভাবে ইউজ করে, খারাপভাবে ইউজ করে। আমরা কিন্তু চেষ্টা করবো জাজমেন্ট ইউজ করে দিই। আমরা বলছি এটা পাওয়া যাচ্ছে, দর্শক তুমি বিচার করো, এদিকে খারাপ করছি না, এদিকে টেকনোলজির সমস্যা না বাবার সময় দেওয়ার সমস্যা। এটা একটা বড় প্রশ্ন তুলছি, সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা কখনো বলতে চেষ্টা করিনি যে টেকনোলজিটা খারাপ, কারণ আমি নিজে জানি অ্যাজ এ প্রফেসর অফ ম্যানেজমেন্ট কীভাবে আমরা টেকনোলজিকে ইউজ করি জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য। সেটা কিন্তু আমরা বলিনি একবারও খারাপ না ভালো, দর্শকের উপর ছেড়ে দিয়েছি। আর একটা বড় জিনিস বলবো, জেনারেশনাল গ্যাপ। ঠিক, দাদু তারও ছোটরা ছিল, সেও খেলাঘর বাঁধত তার মনের মধ্যে, তার কল্যাণীকে নিয়ে, তার তার বন্ধুদের নিয়ে একটা সব খেলাঘর বাঁধত। ওই খেলাঘরটা বাঁধতে পারলো না নিজের মনে করে। সে চাইলেও তার বাচ্চাদের থ্রুতে যদি কোনো রকমে একসঙ্গে ইন্টিগ্রেট করতে। সেই সমস্যা দেখছি যে দাদুরা চেষ্টা করছে, যখন তার নিজের ছেলে বউ সময় দিচ্ছে না, চেষ্টা করছে কি করে নাতিদের আমার সঙ্গে ইন্টিগ্রেট করতে পারে। মাঝ পথে এসে দাঁড়িয়েছে মোবাইল ফোনটা, প্রযুক্তি এসে গেছে। কারণ ওরা পেয়েছে, ওরা হাসতে ভুলে গেছে, ওরা বেড়াতে যেতে ভুলে গেছে। দাদুর চরিত্রকে এমনভাবে দেখানো হয়েছে, আজকে দুর্ভাগ্য উনি নেই, আমাদের মধ্যে চলে গেছেন। আমি বলবো যে ওনার ওটা দুর্দান্ত। দাদু শেষ চেষ্টা করছে
কী করে বাচ্চাগুলিকে ইন্টিগ্রেট করা যায় ফ্যামিলির মধ্যে। আর বাবা মা সেটাকে দেখলো যে প্রযুক্তি দিয়ে যদি ছেলেমেয়েদের ব্যস্ত রাখা যায় তাহলে তো আমরা ফ্রি। আসলে প্রযুক্তি শব্দের মধ্যে যে যুক্তিটা রয়েছে, ওই যুক্তিটা অনেক ক্ষেত্রে খারাপ যুক্তি হয়ে দাঁড়িয়ে যায়। দুই বাচ্চার নাম খুব প্রতীকী, মেঘ আর বিদ্যুৎ। মেঘ হলে বিদ্যুৎ, বিপদ, জানি না সেটা গল্পের মধ্যে কিভাবে কি হয়েছে, কিন্তু আমি তোমাদের থেকে একটু জিজ্ঞেস করি, তোমরা কি করছো এই সিনেমাটার মধ্যে? ও আমি জানি না আমাকে কি বলবে, তুমি আমাকে কি বলে, আমি সেটাকে শুনতে চাই একটু। এই ফিল্মে আমার ক্যারেক্টার মেঘ হয়েছে আর ও আমার ভাই বিদ্যুৎ। তো এই ফিল্মে এটাই বোঝানো হয়েছে যে একটা বাচ্চা কিভাবে একটা ফোনের দুনিয়ায় ভেসে যাচ্ছে আর তার প্যারেন্টস সব কাজে ব্যস্ত থাকছে বলে তার বাচ্চাদের সময় দিতে পারছে না। তো তাই আমাদের গ্র্যান্ড প্যারেন্টস এখন মানে কি করছে যে বাচ্চাকে আসল রিয়েল ওয়ার্ল্ডে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু এখন এই হাতে আমাদের ফোন এসে গেছে, এর জন্য ঠিকমতো আনতে পারছে না। তাই ভাবছে যে স্টোরি শোনাবে, কিন্তু আমরা দূর স্টোরি কি শুনবো, তো ফোন আছে তো, আমরা ফোন নিয়ে গেম খেলছি, তখন ফোনে স্টোরি শুনছি। কিন্তু যে একটা মা বাবার থেকে গল্প শোনা, একটা মানে ফ্যামিলি মেম্বারদের থেকে একটা গল্প শোনা আর এই ফোনের মধ্যে স্টোরি শোনা অনেক পার্থক্য এটার মধ্যে। এটা তো ফিল্মের গল্প। তুমি নিজে মোবাইল ব্যবহার করো, তুমি নিজে মোবাইল গল্প শোনো, নাকি তুমি দাদু বাবা মা? মানে এই ফিল্ম করার আগে আমি অনেক ইউজ করতাম ফোন, কিন্তু এই ফিল্মটা করার পরে আমি রিয়েলিটিকে বুঝলাম যে এটা ছেড়েও অনেক কিছু করা যায়, ফোনটা বাদেও এটাকে অনেক ভালো কাজেও ইউজ করা যায় আর খারাপ কাজেও ইউজ করা যায়। তো তেমনি যখন কোনো প্রবলেমস হয় তখন আমরা হয়তো ফোন ইউজ করি, কিন্তু এই ফিল্মটা করার পর থেকে ফোন ইউজ করাটা অনেক কমিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ কথা বললেন, একটা ফিল্মটা করার পর থেকে যেভাবে বড়রা বলেন না আমি ফিল্মটা করেছি ইত্যাদি, আপনি যেটা বললেন যে আমরা কোনো সমাধান দেখাচ্ছি না, আমরা খালি এই পরিস্থিতি সিচুয়েশন তাকে তুলে ধরছি, ও নিজেই খানিকটা সমাধান নিজে বের করবে। মানে প্রজন্মের যে গ্যাপটা প্রযুক্তি দিয়ে কমানো যাচ্ছে না, সেটা কিন্তু ও নিজেই নিজের মতো করে সমাধান খুব ভালো করেছে। আপনি কি ভূমিকা এখানে অভিনয় করছেন, কিভাবে গল্পটার সঙ্গে আপনি রয়েছেন যুক্ত? আমি এখানে যে গ্রামের পাঠটা আছে 70-এর দশক, এই গল্পের যিনি আর কি প্রবোধচন্দ্র, সেই প্রবোধচন্দ্রের ছোটবেলা প্যাবা, সেই প্যাবার মায়ের ভূমিকায় আছি, শিরোদা সুন্দরী। আমাদের মানে গ্রাম্য জীবন, সেখান থেকে আমার মৃত্যুর পর প্যাবা কি করবে গ্রামে, আমাদের খুবই অবস্থাটা খারাপ সেই সময় গ্রামে। তো ও তখন শহরে চলে আসে কলকাতাতে এবং মিষ্টির দোকান করে, সেই দোকান মায়ের নামেই করে, এবং শহরে এসে ওর একটা নতুন জার্নি শুরু হয়। আস্তে আস্তে সেই মিষ্টির দোকান অনেক বড় হয়। এই গ্রামের পার্টটাতে আমি আছি। 70-এর দশকের বাংলা, 71 ঠিকমতো যদি বলতে হয় আর কি, সেই সময়ের বাংলা, বাঙালিয়ানা সংস্কৃতি ইত্যাদি, এবং আজকে আমরা যা দেখতে পাই তার মধ্যে প্রচুর পরিবর্তন ঘটেছে। গত 50টা বছর, তার বেশি অনেকটা সময় ধরে আর কি। আপনি লক্ষণীয়ভাবে আপনার ব্যক্তিগত জীবন কি, আপনি কি কি মোটামুটি খুব বড় বড় পরিবর্তন দেখতে পেয়েছেন সেই সময় বাংলাতে ছিল, গ্রাম বাংলা বা শহুরে বাংলা বা যাই বলি না, এবং এখনকার যে গ্রাম বাংলা বা বাংলায় সম্মিলিত? তখনকার গ্রাম বাংলা একটা আলাদা রূপ ছিল, মানে আমার নিজের বাড়িও গ্রামের দিকে, কিন্তু এখন গ্রাম বাংলা তো সেই গ্রাম বাংলা যেটা রূপ আমরা জীবনানন্দের কবিতাতে অনেক সময় পড়েছি যে একটা রূপ, সেটা এখন আর গ্রামেও দেখা যায় না। মানে গ্রাম এখন অনেক যান্ত্রিক, অনেক যান্ত্রিক। গ্রামে এখন গেলে মাটির বাড়ি এই সমস্ত তো নেই, সবই পাকা বাড়ি, সেখানেও এই যান্ত্রিকতার সমস্ত মানে সবকিছুই সেখানেও পৌঁছে গেছে। মানে মোবাইল গ্রামে গ্রামে তো স্বাভাবিক, মোবাইল তো হ্যাঁ অবশ্যই, মোবাইলের তো ওখানে প্রয়োগ হয়েছে, মানে আরও যা কিছু মানে মডার্ন যে গ্যাজেটস আমরা শহরে ব্যবহার করি সেগুলোও সেখানে ঢুকে পড়েছে। এখন আর গ্রাম সেই অর্থে গ্রাম নেই। এই প্রসঙ্গে আমরা খুব ইন্টারেস্টিং কথা বলি। এই গল্পটা একটা পিরিয়ডে আছে 1971 এই 2024, এই 53 বছর মোস্ট প্রবলি এই কন্টেক্সটে পড়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, চিন্তা করে দেখুন, যখন আমি শুনছি মানে রেডিওতে শুনছি যে মিসেস গান্ধী বলছে, যে ইন্দিরা গান্ধী বলছে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি, ও নিজের ভয়েসে একটা থ্রিল। ওই জেনারেশনটা আমি ছিলাম 20 বছর বয়স, ওই জেনারেশন আজকে 2024 দাঁড়িয়ে গেছে 73-74 বছরে, একটা থ্রিল পাবে। ওই সময় বাংলাদেশ বলে ইন্ডিয়াকে রোল প্লে করেছিল, এবং ওই অর্থ সামাজিক যে পরিস্থিতিটি ছিল খুব ভালো দেখানো হয়েছে। আর সেখান থেকে একজন মানুষ
তার ভালোবাসার মানুষকে না পেয়ে ধাক্কা খেয়ে তার মায়ের অবর্তমানে কি করে নিজেকে বার করে এনে কলকাতা শহরে এসে বিশিষ্ট বিজনেসম্যান হয়ে গেল। তারপর তার ছেলেরা তাকে কত বড় বিজনেস করলো, কিন্তু এর খারাপ দিকটা হচ্ছে গিয়ে কোনো এক সময় ছেলে ভুলে গেল, ছেলে বউ ভুলে গেল, আমারও দুটো বাচ্চা আছে। এই যে শিফট ইন প্রায়োরিটি, মানে কোথা থেকে কোথায় চলে এলো, এটা তো এবং তার জন্য বোধহয় প্রবোধচন্দ্রের একটা কোথাও একটা রয়েছে যে তিনি যেহেতু তার পরিবারকে সময় দেননি, আজ হয়তো ছেলেও সেই মূল্যবোধটা পায়নি, তাই সেই কারণে সেও তার পরিবারকে তার ছেলেকে সময় দিচ্ছে না। এখানে প্রবোধচন্দ্রের একটা সিন আছে, শিলাজি শুট করেছে, দাঁড়িয়ে আছে একটা গ্রিলের সামনে, সন্ধ্যে নামছে, চোখে দিয়ে জল বেরোচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, খেলাঘর বাঁধতে লেগেছে। মানে রবীন্দ্রনাথ অবধারিত এই জায়গায়, মানে ওর সমস্ত মোড় পড়ে যাচ্ছে, অনেক কাউকে বলতে পারছে না, খালি আছে দুটো নাতি। বিদ্যুৎ তখন থেকে হেসেই যাচ্ছে। বাজ পড়ে, জানো তো? তুমি পড়ো কোন ক্লাসে? ক্লাস 2। আচ্ছা, বাংলা পড়ো? বাংলা পড়ো না? স্কুলে বাংলা নেই? বিদ্যাসাগরের নাম শুনেছো? বর্ণ পরিচয়ের নাম শুনেছো? হ্যাঁ, কিন্তু বিদ্যাসাগরের নাম শুনি, স্বাভাবিক, বুঝতে পারছি, ঠিক আছে। তুমি কি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো না বাংলা মিডিয়াম স্কুলে পড়ো? ইংলিশ স্কুলের নাম কি? তুমি কি ভূমিকাতে? সম্ভবত গল্প লেখা। হ্যাঁ, স্ক্রিপ্টে লিখেছি, তারপর এখানে একটা ছোট্ট অভিনয়তে আছি, আর ডিরেক্টর শিবাজি দত্তের সাথে অ্যাসিস্ট্যান্টের ভূমিকাতে আছি। সংক্ষেপে যদি আমাকে একটু বলো, মানে গল্পটা কিভাবে তোমরা তিনটে প্রজন্মকে খুব কম সময়ের মধ্যে স্বাভাবিক দেখাতে হয়, তাকে ব্যালেন্স করেছো কি? আমি ব্যবসাও সামলেছি, নিজের পরিবারকে খুব ভালোভাবে যত্নে রেখেছি। সেই জন্য একটা বক্তব্য আছে সিনেমাটাতে, যে ওর ছেলেকে বলছে যে আমি নিজেও ব্যবসা সামলেছি, কিন্তু আমি আমার পরিবারকে কোনো রকম ভাবে কিছু থেকে মানে বা সময়টা থেকে তাদেরকে বঞ্চিত করিনি। তো এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। তো এই যে ডিফারেন্সটা আমি তো সামলাতে পেরেছি, তুমি সামলাতে পারছো না কেন? কোথাও কি আমাদের প্রজন্ম না এই ব্যালেন্সটা করতে পারছে না, তাদের কাজ পরিবারের মধ্যে। এখানে তো বাবা দাদু তো রয়েছে, কিন্তু বিশাল বড় সংসার নয় এটা। সেই দাদুর তার একমাত্রই সন্তান, তার আবার দুটো সন্তান, সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু যে জিনিসটা ধরা হয়েছে সেটা হচ্ছে যে আমার মায়ের ক্ষেত্রে, আমার মাও কাজ করে, আমার মা পড়ান, এবার আমার বাবাও জব করে, কিন্তু তার সত্ত্বেও আমার মায়ের কাছ থেকে আমি সেই টাইমটা পেয়েছি। কিন্তু এখনকার জেনারেশনে আমি অদ্ভুত দেখাচ্ছি, মানে আমি যে নতুন এই প্রজন্মের কিডসদের দেখি, তারা কিন্তু তাদের বাবা মার টাইমটা পায় না। মিতা, একটা কথা কিন্তু তোমার স্ক্রিপ্টে ছিল, হ্যাঁ। যেটা ওনাকে বলা দরকার হয়, সেটা কিন্তু একটা সমস্যা আজকের যুগে। সেটাকে আপনি ভালো বলবেন না মন্দ বলবেন, আমি অ্যাজ এ বিজনেস মাইন্ডেড প্রফেসর বলছি। ওর বাপ মানে প্রবোধচন্দ্র কলকাতা শহরে এলো, মা মারা যাওয়ার পরে ছোট্ট করে একটা মিষ্টির দোকান করলো। বললো আমি এত কষ্ট করে এটাকে বড় দাঁড় করিয়েছি, কিন্তু পরেরটা ভুলে গেল। ছেলে কিন্তু বললো তুমি যেভাবে দাঁড় করিয়েছো তার 10 গুণ বড় আমি করেছি। এই যে স্কেলিং ব্যাপারটা আছে, বড় করেছে, ওকে কিন্তু একেবারে দোষ দেওয়া যাবে না। আমি জানি বড় করা কিন্তু খোঁজা কথা নয়। এই বড় করতে গিয়ে কোনো সময় সেই সংসারের সঙ্গে ওর একটা কনফিউশন আছে। বইটা বড় করতে গিয়ে সুন্দরী বউ এনেছে, অনেক ভালো কিছু আছে, কিন্তু কোনো এক জায়গায় যারা প্রবোধচন্দ্র চেয়েছিল যে একটা ওয়েল লিড ফ্যামিলি, সেটা কিন্তু হতে পারে না, কারণ মাঝখানে একটা অ্যাম্বিশন ঢুকে গেছে, অ্যাম্বিশন টু মেক ইট বিগ। এই অ্যাম্বিশন শব্দটা, যেমন উচ্চাকাঙ্ক্ষা, এটা বোধহয় সব বাঙালি শুধু করবো না, সব মানুষের মধ্যে কম বেশি থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমার জন্য প্রশ্ন, এটা আমি এক্ষুনি যেটা শুনলাম আর কি, যে এই প্রজন্মের ছেলেরা, মানে তোমরা ছেলে মেয়েরা আর কি, তাদের বাবা মাদের সঙ্গে যোগাযোগটা নাকি অনেকটা কম, কারণ বাবা মারাও ব্যস্ত তাদের চাকরি, ক্যারিয়ার ইত্যাদি সবকিছু নিয়ে। তোমরা তোমাদের স্বাভাবিক নিজের মতো করে বড় করছো। তুমি তোমার সিনেমা নয়, রিয়েল লাইফে বাবা মার সঙ্গে কি একই দেখতে পাও, যেটা দূরত্ব আছে? বাবা নিজের মতো ফোনে ব্যস্ত, মা একটু ব্যস্ত, হয়তো বাবা মা কিছু আমাকে বলবে না, সত্যি বললে তুমি নিজে কি ফিল করছো? মাও কাজে ব্যস্ত থাকে, বাট আমাকে টাইম দেয়। মানে ওরাও, মানে আমি ছোটবেলা থেকে এখনো অবধি মানে মায়ের কাছ থেকে অনেক স্টোরি শুনেছি, বাবার কাছ থেকে অনেক স্টোরি শুনেছি। মানে আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা হয় না যে দূরত্ব যেটাকে বলি, সেটা আমাদের ফ্যামিলিতে নেই।
শব্দবাজি বাংলা শব্দের খেলা, বাংলা ভাষা বাঙালিয়ানা নিয়ে কাজ করে। পরের প্রজন্মের ছেলে মেয়েদের বাংলা শেখানোর জন্য স্কুলে গিয়ে ওয়ার্কশপ করায় এবং সেখানে গিয়ে আমরা বুঝতে পারি পরবর্তী প্রজন্ম সত্যি মোবাইল ফোনের নেশায় বুঁদ হয়ে থাকে। তারা মোবাইলে গেম খেলছে, ইন্টারনেটে ঘুরে দেখে, কিন্তু সেই মোবাইলকে তারা কিভাবে কাজে লাগাতে পারে বা মোবাইলের বাইরেও তাদের অনেক বন্ধু আছে এটা তারা চট করে বুঝতে পারে না। সেই ভাবনাই তুলে ধরেছে খেলাঘর বাঁধতে লেগেছি। ইতিমধ্যে সিনেমা হলে এসে গেছে, টিকিট কেটে অবশ্যই দেখে আসুন।